আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছ বা বোর্ডে? আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছ? বোর্ডের লেখা দেখতে পাচ্ছ? হ্যাঁ, উম্মে হাবিবা, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বপ্না আক্তার, ওয়ালাইকুম সালাম। ভালো আছি, তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ স্বপ্না, ভালো আছি। ভালো আছো তোমরা? ওকে, তাহলে আমরা এক কাজ করি। তোমরা আমার কথা যেহেতু শুনতে পাচ্ছ, আমরা ক্লাসটা শুরু করতে পারি। আদিবা সারা, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, আসো তাহলে। হ্যাঁ, আজকে আমরা ক্লাসটা শুরু করি। ওকে, গতদিন গতদিন আমরা জুওলজি চ্যাপ্টার 7 পড়তেছিলাম এবং শেষের কিছু অংশ বাকি ছিল। তো সেই বিষয়টা প্রথমে না পড়িয়ে আগে আমরা বোটানি চ্যাপ্টার 2টা একটু শুরু করি। এই ক্লাসের শেষের দিকে শেষ কিছুক্ষণ সময়ের মধ্যে আমি ওই বিষয়গুলা যতটুকু বাকি আছে, খুব অল্প টপিক বাকি আছে, সেগুলো আমি বুঝাই দিব। ঠিক আছে, আগে আমরা চ্যাপ্টার 2টা শুরু করি। হ্যাঁ, শেষের দিকে এই ক্লাসের শেষে যা বাকি আছে সেটা পড়াই দিব। ওকে, ঠিক আছে, আসো চ্যাপ্টার 2। প্রথমে একটা ইনফরমেশন দিয়ে শুরু করি। মনে রাখো, 1882 সালে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, বহুদিন পর ক্লাসে আসছো। ওকে, ঠিক আছে। তো 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে, ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক সালামান্ডারে সামুদ্রিক সালামান্ডারে প্রথম প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। কোষ বিভাজন বিভাজন লক্ষ্য করেন। ক্লিয়ার বিষয়টা? তাহলে 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক সালামান্ডারে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। তো এই কোষ বিভাজন মূলত 3 ধরনের, আমরা ছোটবেলা থেকে পড়তেছি। কোষ বিভাজন বিভাজন 3 ধরনের। 3 ধরনের। এক নম্বর হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। 2 নম্বর মাইটোসিস। মাইটোসিস। এবং 3 নম্বর হচ্ছে মিওসিস, তাই না? ওকে, তো এই 3টার মধ্যে অ্যামাইটোসিস যে কোষ বিভাজন, এটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। এই কোষ বিভাজনটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। এবং বাকি যে 2টা, এটা হচ্ছে পরোক্ষ পরোক্ষ কোষ বিভাজন।
তাহলে প্রথমটা হচ্ছে প্রত্যক্ষ এবং পরেরগুলো হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। এবং আরো একটা কথা মনে রাখো, মাইটোসিস যে কোষ বিভাজন, এটার আরো একটা নাম আছে, এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন, এটার নাম হচ্ছে সমীকরণিক বিভাজন। ঠিক আছে। এবং মিওসিস যেটা, এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন। ঠিক আছে। তো আমরা 9-10-এ এই মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জেনেছি, তাই না? তোমাদের হয়তোবা শর্ট সিলেবাস থাকতে পারে, তোমাদের কি ছিল শর্ট সিলেবাস? যদি শর্ট সিলেবাস থাকে তাহলে হয়তোবা এটা অনেকে পড়া নাই, আবার ক্লাস 8-এ সম্ভবত ছিল না এটা মাইটোসিস কোষ বিভাজনটা, না থাকলেও তোমাদের হয়তোবা ধারণা আছে। ঠিক আছে। তবে মিওসিস এখানে এটা ইন্টারে ওঠার পরে এটা হচ্ছে নতুন টপিক মোটামুটি, এবং অনেকের কাছে এই টপিকটা কঠিন লাগে। ঠিক আছে। তো আমরা ফার্স্টে মিওসিসটাই পড়বো, তারপরে মাইটোসিস পড়বো। ওকে। তো মিওসিস যে কোষ বিভাজন, এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, দুইটা ধাপে মানে পর্যায়ে ভাগ করা যায়। একটাকে বলা হয় মিওসিস 1 এবং পরের ধাপটা হচ্ছে মিওসিস 2। ঠিক আছে। তো এখানে যে মিওসিস 1, এটাকেই বলা হয় হ্রাসমূলক বিভাজন। ঠিক আছে। এবং মিওসিস 2, এটা আবার দেখতে কিন্তু কিছুটা মাইটোসিসের মতো। ঠিক আছে। তাহলে মাইটোসিসের মতো যেহেতু, এই মিওসিস 2 কে আবার বলা হয় সমীকরণিক বিভাজন। ঠিক আছে। তো এখানে মাইটোসিস 1টা হচ্ছে হ্রাসমূলক, এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। আর মিওসিস 2 যেটা, এটা মনে রাখো মাইটোসিসের মতো কিছুটা। ঠিক আছে। এখানে ক্রোমোজোম সংখ্যা সেমই থাকে। ক্লিয়ার বিষয়টা? ও আচ্ছা, পড়ছো তোমরা? ঠিক আছে, ভালো। ওকে, তাহলে আসো আমরা আমরা এই মিওসিস সম্পর্কে পড়ব। তার আগে ছোট্ট দুইটা টপিক করে ফেলি, যেখান থেকে সিকিউ কোশ্চিন হবে। ঠিক আছে। তোমাদের এই অধ্যায়ে সিকিউ কোশ্চিন করার মতো খুব বেশি টপিক নাই, 2-3টা টপিক আছে, 2-3টা পড়লে হয়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক সিকিউ এর জন্য, যেখান থেকে 4 মার্কের 3 মার্ক মানে গ নাম্বার অথবা ঘ নাম্বারের প্রশ্ন আসবে। ঠিক আছে। সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব আমাদের করতে হবে। ঠিক আছে। তাহলে প্রথমে আসো মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব। ওকে। তো মাইটোসিসের গুরুত্ব এটা এভাবে করতে পারো, দেব জনি নিপুর ক্ষতিগুলো ক্রোড় টাকা। ঠিক আছে। এভাবে করতে পারো, দেব জনি নিপুর ক্ষতিগুলো ক্রোড় টাকা। ওকে। তাহলে দেতে কি? দেতে মনে রাখো দেহ গঠন। মাইটোসিস কোষ বিভাজন দেহ গঠন করে। বতে বংশবৃদ্ধি করে। জননাঙ্গ সৃষ্টি। এরপরে নিতে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সমতা রক্ষা করে। ওকে। এরপরে নিতে মনে রাখো নির্দিষ্ট আকার রক্ষা। পুতে মনে রাখো পুনরুৎপাদন। ক্ষতিতে ক্ষতস্থান পূরণ। গুলোতে গুণগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা রক্ষা। ওকে। ক্রোড়তে মনে রাখো ক্রোমোজোমের সমতা রক্ষা করা।
তাতে মনে রাখো টতে টিউমার, টিউমার এবং কতে ক্যান্সার, টতে টিউমার কতে ক্যান্সার। তাহলে এইগুলো হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। ঠিক আছে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষায় আসবেই আসবে। ঠিক আছে, এই টপিকটা অনেক স্কিপ করে চলে যায়। যারা কোশ্চিন অ্যানালাইসিস করে না, যারা বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো, বিগত বছরের কোশ্চেনগুলো যারা পড়ে না, তারা এই কোশ্চেনটা স্কিপ করে চলে যায়। ঠিক আছে, তারা শুধুমাত্র এই অধ্যায় থেকে ওই যে মাইটোসিস আর মিওসিসের যে ধাপগুলো আছে সেগুলো পড়ে শেষ করে দেয় এই অধ্যায়টা। কিন্তু এটা কিন্তু আমাদের পরীক্ষায় ঘ নাম্বারে আসবে। ঠিক আছে, ওকে। এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখো, এই যে ক্রোমোজোমের সমতা রক্ষা, এখানে সমতা এই কথাটা একটু মনে রাখো। কেন মনে রাখতে বলতেছি একটু পরে বলতেছি, ওকে। এখানে জাস্ট মনে রাখো যে মাইটোসিস কি করে, ক্রোমোজোমের সমতা রক্ষা করে, ওকে। এবং এবং এই যে টিউমার এবং ক্যান্সার, এই দুইটা অতিরিক্ত মাইটোসিসের কারণে হয়। ঠিক আছে, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে হয় এই যে টিউমার এবং ক্যান্সার। তো আমাদের ক্রোমোজোমের মধ্যে একটা জিন আছে, যে জিনটার নাম হচ্ছে P53। ঠিক আছে, একটা জিন আছে যার নাম হচ্ছে P53। এই P53, এই এই জিনটাকে বলা হয় গার্ডিয়ান অফ দ্য সেল, গার্ডিয়ান, গার্ডিয়ান অফ দা সেল। দেখো আমাদের গার্ডিয়ান কে, আমাদের গার্ডিয়ান পিতামাতা আমাদের, তাই না? তো আমাদের কোষের যে গার্জিয়ান, এই গার্জিয়ান হচ্ছে P53 নামক এই জিন। ঠিক আছে, জিন কি এটা তোমাদের হয়তোবা তোমাদের আর বলার প্রয়োজন হবে না, কারণ তোমরা অলরেডি তোমাদের সামনে পরীক্ষা। ঠিক আছে, তো এই P53 এটাকে বলা হয় গার্ডিয়ান অফ দ্য সেল। ঠিক আছে, এটা আমি একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতাম। এই যে এখানে 5 আছে না, 5 মানে কি 5, কতে 5 আর ততে কি 3, তাই না? তো আমি মনে রাখতাম পিতা, কতে 5 ততে 3। ঠিক আছে, তাহলে পিতা কি আমাদের গার্জিয়ান না? তো আমাদের কোষের গার্জিয়ান তাহলে কে? এই যে P53, কতে মনে রাখো 5 ততে হচ্ছে 3। আচ্ছা যাই হোক, তো এই P53 এই কোষটা যদি নষ্ট হয়ে যায় বা ডিফেক্টিভ হয়ে যায়, তাহলে এই ক্যান্সার অথবা টিউমার হয়। বুঝছো? তাহলে P53 জিনের জিনের কার্যকারিতা 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 নষ্ট হলে টিউমার এবং ক্যান্সার হয়। ঠিক আছে, এবং টিউমার ও ক্যান্সার এটা অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল, এই কথাটাও মনে রাখতে পারো। ওকে, বুঝতে পারছো আশা করি। এই এত দেরি করে লিখলে হবে? এত দেরি করে লিখলে তো হবে না। লেখার টাইম দেন ভাইয়া, লেখার আগে মুছে দিলেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, নাও এটা তোলো, এটা তোলো। ঠিক আছে, হ্যাঁ, তোমরা এত দেরিতে তোলো কেন? হ্যাঁ, আমাদের সময় না স্যাররা শুধু লিখতো আর মুছতো, বুঝছো? তোমাদেরকে এত টাইম দিচ্ছি, তারপরেও হয় না, বলো? হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, তোলা হয়েছে? তোলা হইলে একজন নক দিবা যে হয়েছে। আচ্ছা, তোলা হয়েছে? হ্যাঁ, ওকে, শেষ হয়েছে। নাও তাহলে মিশাই দিই। এই তোমরা এক কাজ করতে পারো, তোমাদের তোমরা যদি না তুলতে চাও,
তোলার আপাতত প্রয়োজন নাই, কারণ আমি তো এই যে ক্লাসে যে পড়াচ্ছি, এই ক্লাসে কিছু কিছু বিষয় আমি বাদ দিয়ে পড়াচ্ছি। ঠিক আছে, কারণ সব পড়াইতে গেলে সময় থাকে না লাস্টে। হ্যাঁ, একটা লেকচার অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি এই শুক্রবারে তোমাদেরকে হচ্ছে এই অধ্যায়ের নোটটা প্রোভাইড করব। তোমরা যদি না চাও না তুলতে, তোমরা যদি ওই শুক্রবারে ওই নোটটা দেখে সুন্দর করে তুলে নাও তাইলেও কিন্তু হবে। ঠিক আছে, ওই নোটে আরো বেশি ইনফরমেশন থাকবে, যেখান থেকে মানে আমি তো পড়াচ্ছি সিকিউ এর জন্য, তাই না? তো এমসিকিউ তো তোমাদের পড়তে হবে একসাথে, তো এমসিকিউ এর বিষয়গুলোও সেখানে থাকবে আর কি। তো তোমরা যদি না তুলতে চাও শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আপাতত আমি শুক্রবারে তোমাদের এই অধ্যায়ের নোট রেডি করে তোমাদের দিয়ে দিব। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো মিওসিসের গুরুত্ব। মিওসিসের গুরুত্ব মনে রাখো, এই মাইটোসিসের গুরুত্বের চেয়েও মিওসিসের গুরুত্বটা এটা আরো ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, মাইটোসিসের চেয়েও গুরুত্বপূর্ণ বেশি এটা। ঠিক আছে, তো এটার গুরুত্বগুলো এভাবে মনে রাখতে পারো। অভি প্রজাতির প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের মেন্ডেলের কাছে গেল। অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। অভি মানে অভিতে মনে রাখো অভিব্যক্তি, অভিব্যক্তি প্রজাতিতে প্রজাতির প্রজাতির ধারাবাহিকতা রক্ষা, ধারাবাহিকতা রক্ষা, বৈচিত্র্যতে বৈচিত্র্য সৃষ্টি, বৈচিত্র্য সৃষ্টি, জনতে জনুক্রম, জনুক্রম সৃষ্টি, জনুক্রম সৃষ্টি। মেন্ডেলতে মনে রাখো এই মিওসিস ছাড়া মেন্ডেলের যে সূত্রগুলা সেগুলো ব্যাখ্যা করা সম্ভব হয় না। ঠিক আছে, মিওসিস ছাড়া মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা সম্ভব হয় না। আচ্ছা, তোমরা কিন্তু প্রশ্ন কম করো, শুধুমাত্র কমেন্টে কথা বেশি বলো, কিন্তু আমাকে কোনো প্রশ্নই করো না যে ভাই এটা কেন হইলো বা এই ওয়ার্ডটা বুঝি নাই। ঠিক আছে, এটা কিন্তু খুবই খারাপ। ওকে, এবার আসো কাছেতে মনে রাখো ক্রোমোজোমের ক্রোমোজোমের সংখ্যা সংখ্যা ধ্রুব রাখে এবং গেলোতে মনে রাখো গ্যামিট সৃষ্টি, গেলোতে মনে রাখো গ্যামিট সৃষ্টি। ওকে, আচ্ছা, তো একটু আগে মাইটোসিস এর গুরুত্বে একটা কথা মনে রাখতে বলছিলাম না, যে ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের সমতা রক্ষা করা, তাই না? এখানে দেখো মিওসিসের যে গুরুত্ব, এটা সমতা রক্ষা না, এটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। এটা ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, এই কথাটা যাতে উল্টা পাল্টা না হয়। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে যে ক্রোমোজোমের সংখ্যা সমতা রক্ষা করে কে, সেটা হচ্ছে মাইটোসিস, আর ধ্রুব রাখে কে, সেটা হচ্ছে মিওসিস। এই কথাটা মনে রাখো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, অভিব্যক্তি মানে এটা মানে হচ্ছে মিউটেশন। মিউটেশন কি এটা তোমরা নিশ্চয়ই জানো, মিউটেশন। ওকে, তাহলে এই কয়টা হচ্ছে মিওসিসের গুরুত্ব। অবশ্যই আমাদের মনে রাখতে হবে অভিব্যক্তি প্রজাতির ধারাবাহিকতা রক্ষা, বৈচিত্র্য সৃষ্টি করে, এরপরে জনুক্রম সৃষ্টি করে, মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করে, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে, গ্যামিট সৃষ্টি করে। ক্লিয়ার? তুলে নাও দ্রুত। তোলা হলে বলো। আর আমি ফ্যানের কি বেশি সাউন্ড হচ্ছে এটা একটু জানাই আমাকে, যে ফ্যানটা বেশি সাউন্ড করতেছে কিনা। ঠিক আছে, ওকে, শেষ। আসো তাহলে আমরা মুছে ফেলি এটা। ঠিক আছে, এরপরে আসো, এরপরে আসো আমরা মিওসিস
যেহেতু পড়বো, মিওসিস সম্পর্কে আমরা পড়ি। মিওসিস, কোষ বিভাজন। ওকে, তো মিওসিস কোষ বিভাজন, মিওসিসকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 এবং মিওসিস 2। এই মিওসিস 1 এটার আবার কয়েকটা ধাপ আছে। মিওসিস 1 কে আমরা ভাগ করতে পারি প্রোফেজ 1, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং 4 নম্বর হচ্ছে টেলোফেজ 1। ওকে, তাহলে মিওসিস 1 কে আমরা আবার চারটা ধাপে আমরা ভাগ করি। মিওসিস 2 কেও আমরা চারটা ধাপে ভাগ করতে পারি। তাহলে এটা হচ্ছে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং লাস্ট ওয়ান হচ্ছে টেলোফেজ 2। ক্লিয়ার বিষয়টা? তাহলে সবগুলোই কিন্তু সেম, শুধুমাত্র 1 আর 2। ক্লিয়ার? এই বিষয়গুলো সম্পর্কে আমাদের পড়তে হবে, তবে তোমাদের পড়াটা আমি একটু সহজ করে দিই। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো ধাপ আছে না, আমি তোমাদের পড়াটা একটু সহজ করে দিই। দেখো আমাদের এই যে দাগ দিলাম, এই যে গোল্লাটা দিলাম বা যতখানি আমি দাগ দিছি, এতটুকু অংশ তুমি যদি নাও পড়ো খুব একটা সমস্যা নাই, বুঝছো? আমরা যদি শুধুমাত্র এই প্রোফেজ 1টা পড়ি তাইলে কিন্তু হবে। ঠিক আছে, প্রোফেজ 1টা যদি আমরা পড়ি তাইলেই হবে। কেন প্রোফেজ 1 পড়লে হবে? কারণ হচ্ছে এটা মনে রাখো, প্রোফেজ 1টা হচ্ছে সবচেয়ে মিওসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, বুঝছো? তো আমরা যদি শুধুমাত্র এই প্রোফেজ 1টাই পড়ি তাইলেও কিন্তু অসুবিধা নাই, আমরা যদি এগুলো নাও পড়ি স্কিপ করতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে আসো আমরা এই প্রোফেজ 1 সম্পর্কে একটু পড়ি। আসো, আচ্ছা, তো এই প্রোফেজ 1 যেটা, এটা যেহেতু সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, এটাকে আবার কয়েকটা উপধাপে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রোফেজ 1 এটা 5টি উপধাপে বিভক্ত। ক্লিয়ার বিষয়টা? তাহলে উপধাপগুলো কি কি? 1 নম্বর হচ্ছে লেপ্টোটিন 2 নম্বর জাইগোটিন 3 নম্বর প্যাকাইটিন 4 নম্বর ডিপ্লোটিন এবং 5 নম্বর ডায়াকাইনেসিস। ওকে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। ঠিক আছে, 5টা নাম একটু মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ করে ফেলো। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। ওকে, এখনই আর 30 সেকেন্ড সময় দিচ্ছি, এটা একটু তোমরা মুখস্থ করে ফেলো। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস, এই কয়টা নাম একটু পড়ে ফেলো এখনই। ওকে, তাহলে এখানে প্রত্যেকটা নাম খেয়াল করে দেখো, প্রতিটা নামের শেষে কি আছে? প্রতিটা নামের শেষে আছে টিন, তাই না? প্রতিটা নামের শেষে আছে টিন। এটা ওই আরএফএল এর টিন না, ঠিক আছে? ওই যে বাড়ির চালে যে টিনটা থাকে ওই টিন না। এই টিন কথাটার অর্থ হচ্ছে সুতা। টিন কথাটার অর্থ হচ্ছে সুতা, তবে এটা ওই কাপড় সেলাই করার সুতাও না। বায়োলজির ভাষায়
এই সুতা বলতে ক্রোমোজোমকে বোঝানো হচ্ছে বা ক্রোমাটিনকে বোঝানো হচ্ছে, বুঝছো? এটা হচ্ছে ক্রোমাটিন। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখো প্রতিটা নামের শেষে আছে টিন, তার মানে কি এগুলো দ্বারা সুতা বোঝাচ্ছে। নামের শুরুতে আছে লেপ্টো। লেপ্টো কথাটার অর্থ হচ্ছে চিকন। লেপ্টো মানে হচ্ছে চিকন, তার মানে কি লেপ্টোটিন মানে চিকন সুতা। জাইগো, জাইগো কথাটার অর্থ হচ্ছে জোড়া, তার মানে কি জোড়া সুতা। প্যাকাই কথাটার অর্থ হচ্ছে মোটা, মোটা সুতা। ডিপ্লো মানে হচ্ছে ডাবল, ডিপ্লো মানে হচ্ছে ডাবল, তার মানে কি ডাবল সুতা, ডাবল সুতা। এবং এই নামটা একটু খেয়াল করে দেখো, নামের শেষে আছে সিস। সিস মানে কি ভাইয়া? বহুবার বলছি, সিস কথাটার অর্থ হচ্ছে প্রক্রিয়া। সিস কথাটার অর্থ হচ্ছে প্রক্রিয়া। আমি যদি বলি কাইনেসিস, আমরা কাইনেটিক এনার্জি পড়ছি তাই না? তাহলে কাইনেসিস মানে চলার প্রক্রিয়া, চলার প্রক্রিয়া। কাইনেসিস মানে চলার প্রক্রিয়া। এবং নামের শুরুতে আছে ডাই, নামের শুরুতে আছে ডাই। ডাই মানে কি ভাইয়া? ডাই মানে হচ্ছে দুই। তাহলে ডায়াকাইনেসিস মানে কি? ডায়াকাইনেসিস মানে হচ্ছে দুই পাশে চলার প্রক্রিয়া। বুঝছো বিষয়টা? ওকে, তাহলে দেখো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাটাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তাহলে এর নাম থেকে কিন্তু বোঝা যায় যে এই ধাপগুলোতে আসলে কি হয়। দেখো এখানে একটা সুতা ফার্স্টে কি থাকে? চিকন থাকে, তাই না? এই ধাপগুলা দেখো বর্ণনা যদি করো এমনিতেই কিন্তু বোঝা যায় একটা সুতা কি থাকে? ফার্স্টে চিকন থাকে, তারপরে সে জোড়া বাঁধে, একটা সুতা আরেকটা সুতার সাথে কি হয়? জোড়া বাঁধে, একটু মোটা হয়, তারপরে সুতাটা ডাবল হয় এবং দুই পাশে চলে যায়। ঠিক আছে? কাইনেসিস মানে কি? চলার প্রক্রিয়া, দুই পাশে চলে যায়। তাহলে একটা সুতা ফার্স্টে চিকন থাকে, জোড়া বাঁধে, মোটা হয়, ডাবল হয় এবং দুই পাশে চলে যায়। বুঝছো বিষয়টা? তো তোমাদের আরো একটু বলে দিই, এই যে লেপ্টোটিন আছে না, লেপ্টোটিন, লেপ্টোটিন এ হচ্ছে বড্ড একা। ঠিক আছে? লেপ্টোটিন এই সুতাটা কেমন? এ হচ্ছে বড্ড একা, বা আমরা সহজ ভাষায় যাকে আমরা বলি সিঙ্গেল। এই জাইগোটিনে এসে এই সুতাটা ডাবল হয়ে যায়, তার মানে কি মিঙ্গেল হয়ে যায়। হ্যাঁ, বা জোড়া বাঁধে, জোড়া বাঁধে। ক্লিয়ার বিষয়টা? তাহলে জোড়া বাঁধার পরে কি হবে? নিশ্চয়ই বিয়ে হবে, তাই না? তাহলে এই সুতাটার কি হয়? তারপরে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে যদি ঝগড়াঝাটি হয় কি হবে? ডিভোর্স হবে। তাহলে ডিপ্লোটিনে এসে এই সুতাটার ডিভোর্স হয়, ডিভোর্স হয়। এবং ডিভোর্স হলে কি দুইজন দুই পাশে চলে যাবে ডায়াকাইনেসিসে এসে, তাই না? তো বিষয়টা হচ্ছে এটাই, একটা সুতা ফার্স্টে একা থাকে, তারপরে সে ডাবল হয়, বিয়ে করে, ডিভোর্স হয়, দুই পাশে চলে যায়। ঠিক আছে? ক্রোমোজোমের একটা দুঃখের কাহিনী। হ্যাঁ, আজকে আমরা করব। ঠিক আছে? তোমাদের চোখে পানি আসতে বাধ্য, বুঝছো? যাই হোক, বুঝছো? তাহলে মুছে ফেলবো, তুলছো তোমরা? হ্যাঁ, লেপ্টোটিন আমার মতো সিঙ্গেল। তাহলে তোমার নাম দিয়ে দেওয়া উচিত কি জানো? তোমার নাম দেওয়া উচিত লেপ্টো মানে কি? লেপ্টো মানে হচ্ছে চিকন। আচ্ছা, সুমিতিন দিতে পারি, সুমিত, সুমিতিন তোমার নাম আজকে থাকে, বুঝছো? ওকে, তাহলে আসো আমরা এই পাঁচটা ধাপ সম্পর্কে আজকে পড়বো, এবং এই পাঁচটা ধাপ সম্পর্কে পড়লে আজকে পড়াটা আমাদের শেষ হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আসো আমরা শুরু করি। তাহলে প্রথম যে ধাপটা, এক নম্বর ধাপটা হচ্ছে লেপ্টোটিন। এক নম্বর ধাপটা হচ্ছে লেপ্টোটিন।
তো লেপটোটিন ধাপে কি কি হয়? আচ্ছা, এগুলো করার আগে আমরা ছোট্ট একটা বিষয় বুঝাই দিই তোমাকে। আমরা একটা ছোট্ট একটা বিষয় বুঝি, তারপরে এই পড়াটাতে যাই, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে? সেটা হচ্ছে, তোমরা দেখো তো এই তিনটা ওয়ার্ড চেনো কিনা, তোমরা কখনো নাম শুনছো কিনা। একটা হচ্ছে ক্রোমাটিন, এরপরে ক্রোমোজোম, ক্রোমোজোম এবং ক্রোমাটিড। দেখো তো এই নামটা, এই তিনটা ওয়ার্ড তোমরা শুনছো কিনা নাম, এই তিনটা ওয়ার্ডের শুনছো? বলো তো, এই তিনটা ওয়ার্ড তোমরা তো বইয়ের মধ্যে দেখছো, তাই না? তাহলে এই তিনটা কি একই জিনিস নাকি আলাদা জিনিস? জানো কি তোমরা এটা? এই তিনটা কি একই বিষয় নাকি আলাদা বিষয়? হ্যাঁ, সাবিকুন নাহার শুনছো। 10টায় ক্লাস আছে, আগে শেষ করেন। আচ্ছা, দেখা যাক শেষ হয় কিনা। এটা শেষ করে ওই যে সপ্তম অধ্যায়ে যতটুকু বাকি আছে ততটুকু পরে আজকে শেষ করব। হ্যাঁ, এগুলো কি সেম বিষয় নাকি আলাদা বিষয় বলো তো? এই যে ক্রোমাটিন, ক্রোমোজোম আর একটা হচ্ছে ক্রোমাটিড, এই তিনটা বিষয় কি সেম নাকি আলাদা? হ্যাঁ, আলাদা বিষয় করবে। ঠিক আছে, এই যে দেখো ক্রোমাটিন নামের শেষে কি আছে বলো তো? নামের শেষে আছে টিন। টিন মানে কি? সুতা। টিন মানে কি? সুতা। সুতা দেখতে কেমন বলো তো? এই যে এমন, তাই না? ক্রোমোজোম নামের শেষে আছে জম। জম মানে হচ্ছে বস্তু। নামের শেষে আছে জম। জম মানে হচ্ছে বস্তু। আর নামের শুরুতে আছে ক্রম। নামের শুরুতে আছে ক্রম। এটা গুগল ক্রম না। এই ক্রম কথাটার অর্থ, এটা গুগল ক্রম না, এই ক্রম কথাটার অর্থ হচ্ছে রং। বুঝছো? তাহলে ক্রোমোজোম কথাটার অর্থ কি দাঁড়ায়? রঙিন বস্তু। তোমরা নিশ্চয় তোমরা নিশ্চয় এরকম কোন একটা বস্তু দেখছো, এরকম কোন একটা বস্তু দেখছো না? এটা কিন্তু আমরা ক্রোমোজোম বলি। হ্যাঁ, এটা তো সবাই চেনো, তাই না? তো ক্রোমাটিন তাহলে আসলে কি? দেখো, আমাদের যে কোষ, এটা হচ্ছে কোষ। এই কোষের ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের কয়টা উপাদান? তিনটা উপাদান নিশ্চয়ই, তাই না? একটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, একটা হচ্ছে নিউক্লিওলাস, এবং এর ভেতরে সুতার মতো পেঁচানো কিছু অংশ থাকে এই নিউক্লিয়াসের ভেতরে, তাই না? তো এই সুতার মতো পেঁচানো, এই যে দেখো, দেখতে কার মতো? সুতার মতো না? দেখতে সুতার মতো না? এই সুতার মতো অংশগুলোকেই বলা হয় ক্রোমাটিন। হ্যাঁ, যেহেতু দেখতে সুতার মতো, এগুলোকে বলা হয় ক্রোমাটিন। এই ক্রোমাটিনটাই কোষ বিভাজনের সময়, এই ক্রোমাটিনটাই, ক্রোমাটিন সুতার মতো যে অংশগুলা, এই ক্রোমাটিনটাই কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে পরিণত হয়। বুঝছো বিষয়টা? এই ক্রোমাটিনটা কিসে পরিণত হয়? এই সুতাগুলাই দেখতে এমন হয়ে যায়। এবং কোষ বিভাজনের সময় এই ক্রোমোজোমটা মাঝ বরাবর ভাগ হয়ে যাইতে পারে। ঠিক আছে? ক্রোমোজোমটা মাঝ বরাবর এভাবে ভাগ হয়ে যাইতে পারে। যদি মাঝ বরাবর ভাগ হয়ে যায়, এই ক্রোমোজোমটা দেখতে কেমন লাগবে বলতো? এই যে মাঝখানের এই অংশটা, এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্টারের যে অংশ, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ারটা ভাগ হয় না, কিন্তু দুইটা বাহু ভাগ হয়ে যায়। তাহলে দেখতে কিছুটা প্রজাপতির মতো লাগবে না? দেখো তো, দেখতে কিছুটা এমন মনে হবে না? কিছুটা এমন মনে হবে না? হ্যাঁ, এই যে এখানে কি ছিল? ক্রোমোজোমটা ছিল, ক্রোমোজোমের মাঝ বরাবর এই দিক দিয়ে ভাগ হয়ে গেছে। তাহলে কি দুইটা দানা হয়ে গেছে না? এখানে দুই পাশে দুইটা দানা। এই বিষয়টাকে বলা হয় ক্রোমাটিড। তাহলে এখানে কয়টা ক্রোমাটিড আছে দেখো? এই পাশে এতটুকু একটা ক্রোমাটিড এবং এতটুকু একটা ক্রোমাটিড। বুঝছো বিষয়টা? কে কে বোঝো নাই বলো তো? তাহলে দেখো, এই সুতার মতো যে অংশগুলা, সেগুলোকে বলা হয় ক্রোমাটিন। সুতা থাকলে সেটা হচ্ছে ক্রোমাটিন। এই ক্রোমাটিনটাই কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে পরিণত হয়। এবং এই ক্রোমোজোমটা যদি আবার মাঝ বরাবর ভাগ হয়ে যায়, তাহলে দুইটা ক্রোমাটিড তৈরি হয়। এই যে এতটুকু একটা ক্রোমাটিড, এতটুকু একটা ক্রোমাটিড। ক্লিয়ার? কে বোঝো নাই এই বিষয়টা? কে বোঝো নাই একটু বলো তো ভাইয়া। যতটুকু বুঝাইলাম, এতটুকু অংশ কে বোঝো নাই, এটা একটু আমাকে বলো। শোনো, আলাদা আলাদা না, এই তিনটা বিষয় সেম। বুঝছো? এই তিনটা বিষয় সেম, কিন্তু এটার বিভিন্ন ধাপে বিভিন্ন আকার ধারণ করে।
ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা এই 5টা উপধাপ সম্পর্কে পড়ব। প্রথম যে উপধাপটা, 1 নম্বর হচ্ছে লেপটোটিন। লেপটোটিন, তো লেপটোটিন তো আমরা জানি এই এইখানে ক্রোমোজোমটা কেমন থাকে, সিঙ্গেল থাকে, তাই না? তো একটা সিঙ্গেল মানুষের কথা চিন্তা করো, একটা সিঙ্গেল ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমটা সিঙ্গেল কেন জানো? এই ক্রোমোজোমটা সিঙ্গেল হওয়ার কারণ হচ্ছে, দেখো লেপ্টো কথাটার অর্থ আমরা বলছি না যে চিকন। এই ক্রোমোজোমটা সিঙ্গেল হওয়ার একমাত্র কারণ হচ্ছে সেই ক্রোমোজোমটা অনেক চিকন। হ্যাঁ, নর্মালি একটা কথা চিন্তা করে দেখো যে যেসব মানুষ খুবই চিকন, হ্যাঁ, গায়ের হাড্ডি দেখা যায়, তাদের কি সবাই পছন্দ করে? হ্যাঁ, বিশেষ করে মেয়েরা কি তাদের পছন্দ করবে? বলো, পছন্দ করার কথা না, তাই না? যদি খুবই চিকন হয়, তাহলে এই ক্রোমোজোমটাও চিকন, এই কারণে তাকে কেউ পছন্দ করে না। তাহলে তার ফার্স্ট প্রায়োরিটি কি হবে বলো তো? তাকে ফার্স্টে মোটা হইতে হবে, তাই না? তো ক্রোমোজোমের মোটা হওয়ার একমাত্র উপায় হচ্ছে, ক্রোমোজোম যদি তার দেহ থেকে জলটা বের করে দেয়, জল বের করে দিলে একটা ক্রোমোজোম মোটা হয়। বুঝছো বিষয়টা? তাহলে প্রথম ধাপটা কি হবে? সে মোটা হতে চায়, তাহলে প্রথম ধাপটা হবে জল বিয়োজন। জল বিয়োজন, ওকে। তাহলে জল বিয়োজন করার পরে যখন ক্রোমোজোমটা একটু মোটা হয়, তার মনে রং লাগে। বুঝছো? যখনই ক্রোমোজোমটা একটু মোটা হয়, তার মনে কি হয়? মনে রং লাগে। বুঝছো? তার মানে কি, ক্রোমোজোমটা মনে রাখো রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। রঞ্জক ধারণ ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। ক্ষমতা প্রাপ্ত হয়, ওকে। আচ্ছা, তো যখনই মনে রং লাগছে, আশেপাশের মানুষজন কি, যারা মুরব্বী আছে এলাকার, মুরব্বীরা কি আহ তার উপর তাকে দৃষ্টিগোচর করবে না? তার উপর দৃষ্টি দিবে না বলতো? হ্যাঁ, যে ছেলেটার তো রং লাগছে, এরকম বলবে না? আশেপাশের মুরব্বীরা বা পাড়া প্রতিবেশীরা দেখলে কি বলবে? যে ছেলে তো মনে রং লাগছে, তার মানে কি সে সবার চোখে দৃষ্টিগোচর হবে তখন, তাই না? তাহলে মনে রাখো, এই ক্রোমোজোমটাও সবার চোখে দৃষ্টিগোচর হয়। এই ক্রোমোজোমটা কোথায় দৃষ্টিগোচর হয়? অণুবীক্ষণ যন্ত্রে। অণুবীক্ষণ অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয়। দৃষ্টিগোচর হয়, ওকে। তো এই বয়সে, অর্থাৎ টিনেজ যে বয়সটা, এই বয়সে কি এই বয়সে অনেকে ব্রণ দেখা যায় না মুখে? মুখে কি দেখা যায়? ব্রণ দেখা যায়। এই ক্রোমোজোমেরও না মুখে ব্রণ দেখা যায়, গায়ে গায়ে ব্রণ দেখা যায়। তো ক্রোমোজোমের যে ব্রণ, এই ব্রণটাকে বলা হয় ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার, হ্যাঁ। তো নামের শেষে দেখো, নামের শেষের অংশে আছে মিয়ার। এই মিয়ার কথাটার অর্থ হচ্ছে অংশ। আর নামের শুরুতে আছে ক্রম। ক্রম মানে কি? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের যে অংশ, সেটাকে আমরা কি বলবো? ক্রোমোমিয়ার, তাই না? ধরে নাও এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের গায়ে, আচ্ছা এই ক্রোমোজোমটা তো এখনো এত মোটা হয় নাই, ধরে নাও এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের গায়ে না, এই যে ছোট ছোট পুতির দানার মতো কিছু অংশ দেখা যায়। ঠিক আছে, আমি যদি এই ক্রোমোজোমটা দিয়ে দেখাই, এই ক্রোমোজোমের গায়ে এই যে দেখো পুতির দানার মতো কিছু অংশ দেখা যায়। পুতির দানার মতো, এই পুতির দানার মতো অংশগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। তাহলে এই ক্রোমোমিয়ার দেখতে কেমন? পুতির দানার মতো। পুতির দানার মতো। ক্লিয়ার বিষয়টা? ওকে। এরপরে আসো, এরপরে আসো এই ক্রোমোজোমটা এবার কাউকে দেখে পছন্দ হয়েছে, তার তো ডাবল হইতে হবে, তাই না? কাউকে দেখে পছন্দ হয়েছে, তাহলে পছন্দ হওয়ার পরে সে কি করবে? অবশ্যই তাকে প্রপোজ করতে চাইবে, স্বাভাবিকভাবে তো তাই হয়, তাই না? তো এই ক্রোমোজোমটা আরেকটা ক্রোমোজোমকে কি করবে? প্রপোজ করবে। এখন
প্রপোজ করা হয় কি দ্বারা বলো দেখি? প্রপোজ করার মাধ্যমটা কি হইতে পারে? অনেকে ফুল দ্বারা প্রপোজ করতে পারো, হ্যাঁ, আবার আর কি দ্বারা করা যায় বলো তো? চকলেট দ্বারা করা যেতে পারে, আইসক্রিম দ্বারা কি করা যেতে পারে বলো দেখি তোমরা? প্রপোজ কি দিয়ে করা হয়? ফুল দিয়ে করা হয়, চকলেট দিয়ে, আইসক্রিম দ্বারা কি করা যায় বলো দেখি? কি সুমিত পাল বলো? আমি তো বলি নাই এটা জানার জন্য যে তোমার করতে হবে, এর তো কোনো মানে নাই, তাই না? আমি বলছি যে আইসক্রিম দিয়ে করা যায় কিনা বলো তো, বলো। আচ্ছা, এই ক্রোমোজোমটা ফার্স্টে চিন্তা করলো যে সে একটা পোলার আইসক্রিম দ্বারা প্রপোজ করবে, ঠিক আছে? পোলার আইসক্রিম পাওয়া যায় না, তো চিন্তা করলো যে সে পোলার আইসক্রিম দিয়ে প্রপোজ করবে, অর্থাৎ এখানে দেখা যায় পোলারাইজড বিন্যাস, পোলারাইজড বিন্যাস, বুঝছো? তাহলে এখানে কি দেখা যায়? পোলারাইজড বিন্যাস দেখা যায়। এই পোলারাইজড বিন্যাসটা হচ্ছে ফুলের তোড়ার মতো একটা অবস্থা, ফুলের তোড়ার মতো, তোড়ার মতো এটা অবস্থা হচ্ছে পোলারাইজড বিন্যাস। আচ্ছা, সাবিকুন নাহার বলছো যাইতেও পারে, হ্যাঁ, এই ক্রোমোজোমটা সেটাই চিন্তা করছে যে পোলারাইজড দিয়ে প্রপোজ করবে, অর্থাৎ পোলারাইজড বিন্যাস দেখা যায়। এই পোলারাইজড বিন্যাস মানে কি? ফুলের তোড়ার মতো একটা অবস্থা, এটাকে বলা হয় পোলারাইজড বিন্যাস। হ্যাঁ, করে দেখো সুমিত। হ্যাঁ, ঘাস দিয়ে করা যায় তো, করে দেখো কি হয়, এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করো, ওকে? আচ্ছা, এখন একটা বিষয় চিন্তা করে দেখো, এই যে তুমি পোলার আইসক্রিম দিয়ে প্রপোজ করো আর ফুল দিয়ে প্রপোজ করো, এই ক্রোমোজোমটা, সেখানে কি রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে না? একটা রিজেক্ট হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে? তো পরবর্তীতে এই ক্রোমোজোমটা আর ফুল দিয়ে প্রপোজ করে না, পরবর্তীতে সে কি করে, তার যেহেতু ডিএনএ এর কোনো অভাব নাই, এই ক্রোমোজোমটা ডিএনএ দ্বিগুণ করে এবং এই ডিএনএ গুলাই দিয়ে দেয়। তাহলে কি এবার আর রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে বলো তো? এবার কিন্তু আর কোনো রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাই, বুঝছো? তার মানে কি পড়ে গেছে একটা। তাহলে দেখো, মজার কারণে কথাগুলো বললাম, ঠিক আছে, যাতে তোমাদের মনে থাকে। দেখো তাহলে ফার্স্টে কি হবে, ক্রোমোজোমটা খুব চিকন থাকে, সে জল বিয়োজন করে মোটা হয়, মনে রং লাগে, অনুবীক্ষণ যন্ত্রে তাকে দেখা যায়, ওকে? তারপরে তার কি দেখা যায়, মুখে ব্রণ দেখা যায়, ক্রোমোমিয়ার দেখা যায়। তারপরে পোলারাইজেশন দিয়ে প্রপোজ করতে চাই, পরবর্তীতে ডিএনএ দ্বিগুণ করে এবং অর্ধেক দিয়ে দেয়, শেষ। বুঝছো বিষয়টা? ওকে, ঠিক আছে। তাহলে চিত্রটা যদি তোমাদের দেখাই, চিত্রটা একটু খেয়াল করে দেখো, চিত্রটা একটু খেয়াল করে দেখো। এই যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে আমি ক্রোমোজোম দেখাচ্ছি, হ্যাঁ, এই ক্রোমোজোম গুলো এখনো মোটা হয় নাই, ঠিক আছে? ওই যে সুতার মতো যে অংশগুলা, এরকম পেঁচানো পেঁচানো যে অংশগুলা, এই পেঁচানো অংশগুলো আস্তে আস্তে মোটা হচ্ছে। এই যে এই পেঁচানো অংশগুলা একসময় এমন হয়ে যাবে, কিন্তু এমন এখনো হয় নাই, এই অবস্থাটা এখনো খুব বেশি মোটা হচ্ছে আস্তে আস্তে, এমন একটা অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে ছোট দুইটা ক্রোমোজোম দিই, এই যে ছোট দুইটা ক্রোমোজোম দিলাম, এবং ক্রোমোমিয়ার, এই যে দেখো এদের গায়ে পুতির দানার মতো যে অংশগুলা, এই যে দানার মতো যে অংশগুলা দেখতে পাচ্ছ, এই অংশগুলাকে বলা হয় ক্রোমোমিয়ার। ক্লিয়ার? এই যে দেখো এখানে যে অংশগুলা দেখা যাচ্ছে, এই অংশগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। ক্লিয়ার বিষয়টা? তোলা হয় না বলো? আর কোনো কিছু না বুঝে থাকলে বলো আমাকে,
বুঝতে পারছো? বলো আমাকে, বুঝতে পারছো কিনা? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসো, এই হাসির রিয়াক্ট কে দেয় এখানে? লাইভ ক্লাসে হাসির রিয়াক্ট দেয় কে? এই সাবিকুর নাহার, হাহা দিছো কেন? আচ্ছা, লাস্টেরটা একটু বলতে বলছো? লাস্টের বলতে কি, যে এই অংশটা, এটা নাকি চিত্রের কথা বলতেছো? এখানে কিছুই না, নেপ্রোটিন দশার শেষ দিকে ডিএনএটা ডাবল হয়ে যায়, ডিএনএ দ্বিগুণ হয়, এই কথাটা মনে রাখো। কি বোঝো নাই বলো তো? চিত্র বোঝো নাই নাকি? আচ্ছা, ইমরান সাদত বলছো যে এইটা কখনো ভুল হবে না ভাইয়া, কাহিনী বহুত ইন্টারেস্টিং। হ্যাঁ, বহুত ইন্টারেস্টিং কাহিনী। হুম, আরো ইন্টারেস্টিং কাহিনী আছে সামনে, চলো। হ্যাঁ, ঠিক আছে, বুঝছো। আচ্ছা, তাহলে আমরা এই অংশটুকু মিশাই ফেলি। আচ্ছা, এরপরে আসো 2 নম্বর, হচ্ছে জাইগোটিন। জাইগোটিন, জাইগোটিন মানে কি? জাইগোটিন মানে হচ্ছে জোড়া সুতা, তার মানে কি এখানে এই ক্রোমোজোমটা ডাবল হবে, ডাবল হবে। ওকে, আচ্ছা, আমি এক কাজ করি, এই যে ছোট যে ক্রোমোজোমটা, এটা একটু সাইডে দিয়ে রাখি, একটু সাইডে আঁকাইলাম। ওকে, যাই হোক, তো একটা ওয়ার্ড আমাদের পড়তে হবে। ওয়ার্ড পড়ার আগে আমি বলে দিই, জাইগোটিন দশায় কি কি দেখা যায়? এই দশাতে কি হবে? জোড়া বাঁধবে, তাই না? তাহলে মনে রাখো, হোমোলোগাস ক্রোমোজোম গুলা, হোমোলোগাস ক্রোমোজোম গুলো, ক্রোমোজোম গুলো জোড়া বাঁধে, জোড়া বাঁধে। এই জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। এই জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। সিনাপসিস, ক্লিয়ার বিষয়টা? দেখো, নামের শেষে সিস আছে, তো প্রক্রিয়াকে তো আমরা সিনাপসিসই বলবো, তাই কিনা? ওকে, তাহলে হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড়া বাঁধে এবং জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। ও আচ্ছা আচ্ছা, ভুল করে গেলে সমস্যা নাই। ওকে, আচ্ছা, ব্রাইটনেস কমাতে বলতেছো, ব্রাইটনেস কমায় কিভাবে? লাইভের ব্রাইটনেস তো কমানো যায় না। ব্রাইটনেসে কি সমস্যা হচ্ছে? লাইভের তো ব্রাইটনেস কমানোর কোনো উপায় নাই ভাইয়া। ঠিক আছে, আচ্ছা, হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড়া বাঁধে, এই জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবং মনে রাখো, এই জোড়া বাঁধার ফলে, জোড়া বাঁধার ফলে সৃষ্টি হয় বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট। ওকে, ঠিক আছে, তাহলে এই দুটো কথা মনে রাখো ভালো করে। জাইগোটিন দশা, হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধে, জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস, এবং জোড়া বাঁধার ফলে সৃষ্টি হয় বাইভ্যালেন্ট। তো এখানে নামটা একটু খেয়াল করে দেখো, হোমোলোগাস, নামের শুরুতে আছে হোমো। হোমো কথাটার অর্থ হচ্ছে সম বা একই। হোমো মানে সম বা একই। এবং লোগাস
লোগাস কথাটার অর্থ হচ্ছে লোকেশন থেকে, মানে লোকাস থেকে লোগাস কথাটা আসছে। যাই হোক, তোমরা যদি 11 অধ্যায় করে থাকো জুওলজি, তাইলে হয়তো বা এই অংশটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যাই হোক, একটু খেয়াল করে দেখো, হোমোলোগাস ক্রোমোজোম কথাটার অর্থ হচ্ছে একই ধরনের যে ক্রোমোজোম, একই ধরনের যে ক্রোমোজোম সেটাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। এখানে আমি 4টা ক্রোমোজোম দেখাইছি, দেখো এই যে এই চিত্রটাতে কয়টা ক্রোমোজোম আছে, 4টা ক্রোমোজোম আছে, তাই না? এই 4টা ক্রোমোজোম, 4টা ক্রোমোজোমের মধ্যে দেখো এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোম, দেখে মনে হচ্ছে না যে এই ক্রোমোজোমের আকার আকৃতি বৈশিষ্ট্য সবকিছু সমান, তাই না? আবার দেখো এই যে ছোট একটা ক্রোমোজোম, এই যে ছোট একটা ক্রোমোজোম, এই দুটা ক্রোমোজোম কি দেখতে একই রকম, আকার আকৃতি বৈশিষ্ট্য সবকিছু সমান। তো হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে সেইটাই যেই ক্রোমোজোমের আকার আকৃতি বৈশিষ্ট্য সবকিছু সমান হয়। ঠিক আছে, তোমাদের একটা ছোট্ট বিষয় বুঝাই দিই, যদিও এখানে আলোচনা করার কোনো প্রয়োজন নাই, তারপরেও আমি একটু বুঝাই দিই। দেখো, তোমরা এই নামটা নিশ্চয়ই শুনছো, একটা হচ্ছে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, আর একটা হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড, একটা হচ্ছে হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে ডিপ্লয়েড, এই দুটো নাম তোমরা নিশ্চয়ই শুনছো। হ্যাপ্লয়েড কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। ডিপ্লয়েড কে আমরা 2n দ্বারা প্রকাশ করি, তাই না? তোমরা কি জানো হ্যাপ্লয়েড মানে কি আর ডিপ্লয়েড মানে কি? এটা কি তোমরা বোঝো যে হ্যাপ্লয়েড মানে কি আর ডিপ্লয়েড মানে কি? আচ্ছা, আমি দেখবো না বিষয়টা। হ্যাঁ, এই ব্রাইটনেস কমানোর জন্য কি করা যায়, বা আমি ইউটিউব থেকে বের করবো নি, আমি তো আসলে জানি না ব্রাইটনেস। হয়তো বা আমি ক্যামেরার সামনে গেলে আমাকে ফোকাস করতে গিয়ে ভেতরে পেছনের যে ইয়েটা, পেছনের যে বোর্ড, সেটাকে বেশি ব্রাইট করে দিচ্ছে। হ্যাঁ, তোমরা তো লাইভ ক্লাস করো, আমি তো কখনো করি নাই লাইভ ক্লাস। তো অন্যান্য লাইভ ক্লাসে কি এরকম হয় নাকি আমার ক্লাসে শুধুমাত্র ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে, বলো তো? হ্যাঁ, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড বোঝো তোমরা? বাকিরা কি কথা বলো না যে? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বোঝো না তোমরা? আচ্ছা, যারা বোঝো না, যারা বোঝো না তাদের জন্য আমি একটু বলে দিই। আমি যদি তোমাদের প্রশ্ন করি যে মানুষের ক্রোমোজোম কত জোড়া, তোমরা অনেকেই অ্যান্সার করবা, তোমরা অনেকেই অ্যান্সার দিবা 46টা, আবার অনেকেই বলবা 23 জোড়া। হ্যাঁ, তো আমরা বেশিরভাগই বলবো যে 23 জোড়া। ঠিক আছে, কারণ হচ্ছে বইয়ে লেখা থাকে যে মানুষের ক্রোমোজোম 23 জোড়া, বা আমরা বলার সময় বলি আমাদের ক্রোমোজোম কত জোড়া, 23 জোড়া। আমরা সচরাচর এই যে 46টা এই কথাটা উল্লেখ করি না। তো এটার কারণ কি আসলে? আমরা যে বারবার বলি আমাদের ক্রোমোজোম 23 জোড়া, এই কথাটার কারণ হচ্ছে, মনে রাখো আমাদের দেহে যে ক্রোমোজোম গুলো আছে, এই ক্রোমোজোম গুলার প্রতিটার জোড়া আছে, বুঝছো? এই যে ধরে নাও এখানে একটা ক্রোমোজোম আছে, তার সাথে ঠিক একই রকম দেখতে আরো একটা ক্রোমোজোম থাকে। ঠিক আছে, ধরে নাও যে এটা একটা ক্রোমোজোম, এর ঠিক পাশে আরো একটা ক্রোমোজোম আছে, যে ক্রোমোজোমটা দেখতে ঠিক একই রকম। হ্যাঁ, আকার আকৃতি বৈশিষ্ট্য সবকিছু সমান, একই রকম দেখতে। যার এই দুটো ক্রোমোজোমের মধ্যে একটা আসে পিতা থেকে এবং আরেকটা আসে মাতা থেকে, বুঝতে পারছো? তোমার দেহে এরকম যে ক্রোমোজোম গুলো আছে, একটা আসে পিতা থেকে এবং আরেকটা আসে মাতা থেকে। এই ক্রোমোজোমটাকেই বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম, যার আকার আকৃতি বৈশিষ্ট্য সমান। তাহলে ডিপ্লয়েড আমরা কেন বলি, বা 2n আমরা কেন বলি? ডিপ্লয়েড বলার কারণ হচ্ছে, ডিপ্লয়েড বলার কারণ হচ্ছে এখানে ক্রোমোজোম গুলা জোড়া হিসেবে থাকে, যে ক্রোমোজোম গুলা এখানে থাকে সেই ক্রোমোজোম গুলা জোড়া হিসেবে থাকে। হ্যাঁ, আর হ্যাপ্লয়েড জীবে
হ্যাপ্লয়েড জীবে দেখো, হ্যাপ্লয়েড জীবকে আমরা কি দ্বারা প্রকাশ করি? শুধুমাত্র এন দ্বারা প্রকাশ করি, তাই না? তো আমি এখানে কয়টা ক্রোমোজোম আঁকাইছি? 6টা ক্রোমোজোম আঁকাইছি। আমি যদি এই 6টা ক্রোমোজোমই কোন একটা হ্যাপ্লয়েড জীবে আঁকাই, সেই ক্রোমোজোম গুলা একসাথে কখনোই থাকবে না, ঠিক আছে? জোড়া হিসেবে থাকবে না, এই ক্রোমোজোম গুলা আলাদাভাবে থাকবে, বুঝছো? এই কারণে এই ক্রোমোজোম গুলা যেহেতু আলাদাভাবে থাকে, এই কারণে এটাকে বলা হয় হ্যাপ্লয়েড বা শুধুমাত্র এন। আর ডিপ্লয়েড মানে হচ্ছে ক্রোমোজোম গুলো যদি জোড়া অবস্থায় থাকে, সেটাকে সেটাকে বলা হয় ডিপ্লয়েড। যাই হোক, এটা হচ্ছে আউট টপিক, এটা আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয়টা বোঝো। দেখো, জাইগোটিনে এসে এই ক্রোমোজোম গুলা যে ছড়ানো ছেটানো অবস্থায় আছে বিভিন্ন জায়গাতে, এই ক্রোমোজোম গুলা জোড়া বাঁধে। এই ক্রোমোজোম দুইটা যে আলাদাভাবে আছে, এই ক্রোমোজোম দুটা কি হয়? জোড়া বাঁধে। এবং জোড়া বাঁধার প্রক্রিয়াটা হচ্ছে সিনাপসিস, ঠিক আছে? এবং জোড়া বাঁধার ফলে কি তৈরি হয় দেখো? বাইভ্যালেন্ট। তাহলে চিত্রটা আমরা একটু খেয়াল করে দেখি। চিত্রটা একটু খেয়াল করে দেখো, এখানে ক্রোমোজোম গুলা কি ছিল? আলাদা অবস্থায় ছিল। এবার ক্রোমোজোম গুলা কি হবে? জোড়া বাঁধবে, তাই না? তাহলে এই যে একটা ক্রোমোজোম, এটার হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে এই যে এইটা। আবার আমি যদি একটা ছোট ক্রোমোজোম আঁকাই, এটার হোমোলোগাস ক্রোমোজোম কি হবে? এই যে এটা, বুঝছো বিষয়টা? তো এই জোড়া বাঁধার ফলে কি তৈরি হয়েছে দেখো? বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট মানে কি? এই যে দুইটা, বাই মানে কি? দুইটা, তার মানে কি? এই যে দুইটা ক্রোমোজোম একসাথে তৈরি হয়ে একটা বাইভ্যালেন্ট তৈরি হয়েছে। দেখো কথাটা বোঝো, এখানে কয়টা ক্রোমোজোম আছে? দুইটা ক্রোমোজোম জোড়া বেঁধে একটা বাইভ্যালেন্ট তৈরি হয়েছে, তাই না? এই জোড়াটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। তাহলে আমরা বলতে পারি না যে বাইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি না যে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা ইজ ইকুয়াল টু 2 ইন্টু বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা বাইভ্যালেন্টের দ্বিগুণ, ঠিক আছে? তাহলে দেখো এখানে কয়টা ক্রোমোজোম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। বাইভ্যালেন্ট কয়টা আছে? একটা, দুইটা। জোড়া কয়টা? দুইটা আছে না? তাহলে এই জোড়ার দ্বিগুণ সংখ্যক ক্রোমোজোম আছে, ঠিক আছে? এই কথাটা মনে রাখো। তাহলে এ হচ্ছে জাইগোটিন দশা, উপদশা। বুঝতে পারছো বিষয়টা? বুঝলে আমাকে বলো। আর তুলছো? আচ্ছা, স্বপ্ন আক্তার কি বলছো? 23, 23 মানে কি? 23 জোড়া, এই কথাটা বলছো? আচ্ছা, বুঝতে পারছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই বাকিরা রেসপন্স করো না কেন? লাইভে তো আরো কয়েকজন আছো। তাহলে আসো আমরা পরের টপিকে যাই। আচ্ছা, চিত্রটা দেখ। হ্যাঁ, 23 জোড়া, ঠিক আছে। ওকে, এবার আসো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। প্যাকাইটিন, প্যাকাইটিন দশা আমি কি বলছি? এই দশায় বিয়ে হবে, তাই না? এই দশায় বিয়ে হবে। তো দেখো, প্রথম কথা কি? প্যাকাই কথাটার অর্থ হচ্ছে মোটা সুতা, মোটা সুতা, তাই না? তাহলে ক্রোমোজোমটা কি হবে? মোটা হবে। ক্রোমোজোম মোটা ও খাটো হয়। ওকে, এরপর আসো, এবার কি হবে? ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার বাতিত, সেন্ট্রোমিয়ার বাতিত ক্রোমোজোমটি অনুদৈর্ঘ্যভাবে, অনুদৈর্ঘ্য বরাবর ভাগ হয়। ওকে, সেন্ট্রোমিয়ার বাতিত ক্রোমোজোমটি অনুদৈর্ঘ্য বরাবর ভাগ হবে। আটকে যাওয়ার কথা না, আমার এখানে আটকায় নাই।
আটকাইতেছে না, হয়তো নেটের একটু সমস্যা করতেছে তোমার। আমার এখানে কোনো সমস্যা নাই, আমি ল্যাপটপে দেখতেছি, কোনো সমস্যা হচ্ছে না। ওকে, সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমটি অনুদৈর্ঘ্য বরাবর ভাগ হয়। ওকে, 3 নম্বর কথা, এই ক্রোমোজোমটা ক্রোমোজোম আচ্ছা বাইভ্যালেন্টের 3 নম্বর কথা, বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে ভাগ হয়, ক্রোমাটিডে ভাগ হয়। আচ্ছা, কয়টা ক্রোমাটিডে ভাগ হয় মনে রাখো? 4টি ক্রোমাটিডে ভাগ হয়, 4টি ক্রোমাটিডে ভাগ হয়। একে বলা হয় টেট্রাড। এই কথাটা একটু বোঝো, এই কথাটা একটু খেয়াল করে দেখো। তাহলে এই যে এখানে ক্রোমোজোম কয়টা ছিল বলো তো? এখানে একটা বাইভ্যালেন্ট, এখানে 2টা বাইভ্যালেন্ট আছে না? এই যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম, এই যে একটা বাইভ্যালেন্ট, তাই না? তো এইবার চিত্রটা একটু খেয়াল করে দেখো, আমি কি বলছি? সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমটি অনুদৈর্ঘ্য বরাবর ভাগ হয়। তো অনুদৈর্ঘ্য বরাবর ভাগ হইলে কি হয়? একটু আগে আমি দেখাইছি না, এই যে এই ক্রোমোজোমটা যদি মাঝ বরাবর ভাগ হয়ে যায় তাহলে সেটা কিসে পরিণত হয়? ক্রোমাটিডে পরিণত হয় না? বুঝছো বিষয়টা? ক্রোমাটিড কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটু আগে আমি পড়াইছি, এই টপিকটা শুরু করার আগে আমি পড়াইছি ক্রোমাটিড কি জিনিস। ঠিক আছে, তাহলে চিত্রটা একটু খেয়াল করে দেখো, এই চিত্রটা একটু খেয়াল করে দেখো। এই চিত্রটাতে এই বাইভ্যালেন্টের এই ক্রোমাটিডটা ক্রোমোজোমটা ক্রোমাটিডে ভাগ হয়েছে। তাহলে ভাইয়া বলো তো এখানে কয়টা ক্রোমাটিড হইলো? এখানে কয়টা ক্রোমাটিড হয়েছে? নিশ্চয় 4টা ক্রোমাটিড হয়েছে। এই যে 1টা 2টা 3টা 4টা ক্রোমাটিড হয়েছে না? তো এই টেট্রা কথাটার অর্থ কি? টেট্রা মানে হচ্ছে 4। তাহলে ক্রোমাটিড যেহেতু 4টা, এই কারণে এই গঠনটাকে বলা হয়, বা এই পুরো অংশটাকে একসাথে আমরা কি বলবো? এটাকে বলা হয় টেট্রাড। ক্লিয়ার বিষয়টা? ওকে, এই পাশে আরো একটা ছোট ক্রোমাটিড যদি আমি আঁকাই ক্রোমোজোমটা, তাহলে দেখো এটাও কিসে ভাগ হবে? টেট্রাডে ভাগ হবে। এই যে এটাও কিসে কিসে ভাগ হয়েছে? টেট্রাডে। আমি আরেকটু বড় করে আঁকাই, এই যে দেখো টেট্রাডে ভাগ হয়েছে। দেখছো বিষয়টা? আচ্ছা, আমার কাছে যেহেতু আলাদা কোনো মার্কার নাই, ভিন্ন কালারের মার্কার নাই, আমি এক কাজ করি, একটা ক্রোমোজোমকে আমি আলাদাভাবে বোঝানোর জন্য এই ক্রোমোজোমটা আমি ডোরা কাটা একটা দাগ দিই। এই ক্রোমোজোমটা কিছুটা ডোরা কাটা টাইপের। ঠিক আছে, এই ক্রোমোজোমটা কিছুটা ডোরা কাটা টাইপের। ওকে, আর এই ক্রোমোজোমটা এখানে ডোরা কাটা আমি দিলাম না, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপরে আসো 4 নম্বর যে ঘটনা, 4 নম্বর যে ঘটনা, এখানে ক্রসিং ওভার হয়। হ্যাঁ, ক্রসিং ক্রসিং ওভার হয়। ওকে, ক্রসিং ওভার কি এটা তোমাদের একটু বোঝাই। দেখো, ক্রসিং ওভার মানে হচ্ছে এই ক্রোমোজোমের ছোট্ট একটা অংশ এখান থেকে কেটে নেওয়া হবে, ঠিক আছে, এবং এই ক্রোমোজোমটারও